Hello viewers, welcome back to my channel. My name is Shuruz and you are watching my YouTube channel is English Teaching Home. আজকে আমি 42তম BCS এর ইংরেজি পার্টের যে প্রশ্ন সেটা সলিউশন করব। ক্লাসটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও দিলে সেটা আপনারা সবার আগে দেখতে পান। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখুন, A Passage to India is written by A Passage to India এটি আসলে কার লেখা? অপশন এ আছে E.M. ফস্টার, বি আছে নীরজ সি চৌধুরী, অপশন সি আছে রুডয়ার্ড কিপলিং, অপশন ডি আছে ওয়াল্ট হুইটম্যান। এ প্যাসেজ টু ইন্ডিয়া এটি ইংরেজ লেখক E.M. ফস্টার এর লেখা একটি বিখ্যাত উপন্যাস। এটি মূলত ব্রিটিশ রাজা এবং 1920 সালে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তার অভিজ্ঞতার আলোকে এটি লিখেছেন। তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হবে E.M. ফস্টার। আপনাদের সুবিধার্থে আমি এটা একটু অ্যান্সারটা আমি রেড কালার করে দিচ্ছি। চলুন 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হু রোট ডক্টর জিভাকো? ডক্টর জিভাকো এটি আসলে কে লিখেছেন? অপশন এ আছে ম্যাক্সিম গোর্কি, অপশন বি আছে বরিস পেস্টারনাক, অপশন সি আছে ফয়ডর ডস্টভস্কি, আর অপশন ডি আছে লিও টলস্টয়। রাশিয়ান কবি এবং উপন্যাসিক এবং অনুবাদক বরিস পেস্টারনাক এর লেখা রাশিয়ান ভাষার একটি উপন্যাস হচ্ছে ডক্টর জিভাকো। এটি প্রকাশিত হয় 1957 সালে এবং এই উপন্যাসটির প্রধান চরিত্র ছিল ইউরি জোভাকো। মূলত তার নাম অনুসারেই এই উপন্যাসটির নাম করা হয় ডক্টর জিভাকো। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন বি। চলুন 3 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, সেপ্টেম্বর অন দ্য যশোর রোড ইজ রিটেন বাই। সেপ্টেম্বর অন যশোর রোড এটি কে লিখেছেন? অপশন এ আছে মধুসূদন দত্ত, অপশন বি আছে অ্যালেন গ্রিন্সবার্গ, অপশন সি রয়েছে কাইসার হক এবং অপশন ডি এ রয়েছে বিক্রম সেন। আসলে অপশন সি এটা হবে কাইসার হক, একটু ভুল ছিল। সো সেপ্টেম্বর অন যশোর রোড এটি বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গ্রিন্সবার্গ 1971 সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর একটি কবিতা রচনা করেন। পরবর্তীতে বব ডিনাল এই কবিতাকে গানে রূপ দেয়। কবিতাটির কয়েকটি লাইন এরকম ছিল, মিলিয়ন্স অফ সোলস 1971 হোমলেস অন যশোর রোড আন্ডার গ্রে সান। সো অবশ্যই তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অ্যালেন গ্রিন্সবার্গ। ওকে, চলুন আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড স্টারডে। আসলে পুলিশ, পিপল, ক্যাটল এমন কিছু প্লুরাল কাউন্টেবল নাউন আছে, তাই এগুলোর পরে নর্মালি ভার্বের প্লুরাল ফর্ম বসে। সুতরাং বাক্যের সাবজেক্ট যেহেতু এখানে দ্য পুলিশ রয়েছে, তাই অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ওয়্যার। তাহলে পুলিশ, ক্যাটল, পিপল এই শব্দগুলোর পরে প্লুরাল ভার্ব বসে। 5 নম্বর প্রশ্নে যায়। 5 নম্বর প্রশ্নটি ছিল এরকম, কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। এটি মূলত কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের হয়, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের একটি উদাহরণ। সেকেন্ড কন্ডিশনালের একটা অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয় তাহলে পরের অংশটি হয় নর্মালি উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই অনুযায়ী তাহলে এখানে অবশ্যই অপশন সি হচ্ছে কারেক্ট। আমি আবার বলছি, এটি হচ্ছে একটি সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ। সো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী একটা অংশ যদি ইফযুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হয় উড, কুড, মাইট প্লাস ভার্বের ভিয়ন বা ভার্বের বেস ফর্ম। 6 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 6 নম্বর প্রশ্ন আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ফার্নিচার্স, ইনফরমেশনস, এখানে ইনফরমেশনস হবে ফার্নিচার, ইনফরমেশনস, সিনারিজ অ্যান্ড প্রসিডস।
ফার্নিচার, ইনফরমেশন, সিনারিজ ইত্যাদি নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার এবং এদের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। তাই অন্যদিকে দেখুন এখানে প্রেসিডস এই শব্দটির বাংলা হচ্ছে আই, নাউনটি প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি দেখি ফার্নিচার্স, ইনফরমেশন, সিনারিজ এই শব্দগুলো সর্বদাই সিঙ্গুলার হয় এবং এগুলোর পরে কখনো এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এই তিনটি শব্দই ভুল রয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্নটি, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। আমি আবারও বলছি, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। এখানে ডিটারমিনার কোনটি সেটি আইডেন্টিফাই করতে বলা হয়েছে। মূলত যেসব শব্দে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে ডিটারমিনার্স বলে। এখন আমরা এক্সাম্পলটি যদি দেখি, ব্রিং মি দ্যাট বুক, এখানে দ্যাট বুক, সো দেখুন এই বই, তার আগে কিন্তু বই হচ্ছে একটি নাউন, তার আগে দ্যাট শব্দটি রয়েছে, এর পূর্বে বসে মূলত বই এর বা নির্দিষ্টতা জ্ঞাপন করছে বা নির্দিষ্টতা প্রকাশ করছে। সুতরাং এটা স্পষ্টই যে এখানে কারেক্ট অ্যান্সার হবে দ্যাট, এটি হবে ডিটারমিনার। কারণ আমরা সংজ্ঞা থেকেই পাচ্ছি যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে সেগুলোকে ডিটারমিনার বলা হয়। সেক্ষেত্রে এটি বুক এর আগে দ্যাট বসছে, সো এটি অবশ্যই ডিটারমিনার। 8 নম্বর প্রশ্ন আমরা যাই। 8 নম্বর প্রশ্নটি দেখুন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টপিক সেন্টেন্স? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য টপিক সেন্টেন্স? অপশন এ রয়েছে টু ইন্ট্রোডিউস দ্য টপিক, অপশন বি রয়েছে টু অ্যানালাইজ দ্য টপিক, অপশন সি রয়েছে টু প্রেজেন্ট দ্য মেইন টপিক, অপশন ডি রয়েছে to explain the idea, to explain the idea. So topic sentence মূলত একটি প্যারাগ্রাফের সার সংক্ষেপ বা মেন আইডিয়া তুলে ধরে। সুতরাং এটি একটি প্যারাগ্রাফ, এর যে কোনো জায়গায় বসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি শুরুতে বসে। সুতরাং আমরা বলতে পারি টু প্রেজেন্ট দ্য মেন আইডিয়া, এটি হচ্ছে একটি টপিক সেন্টেন্স। চলুন আমরা কোশ্চেন নম্বর 9 যাই। কোশ্চেন নম্বর 9 আছে, গিভিং সামন দ্য সোল্ড সোলজার। গিভিং সামন দ্য সোল্ড সোলজার, এটি হচ্ছে মূলত একটি ইডিয়ম ফ্রেজ এবং এটির অর্থ হচ্ছে কাউকে অবহেলা করা। সো কাউকে অবহেলা করার ইংরেজি কোথায় আছে দেখুন, টু ট্রিটিউস সামবডি, টু হার্ম সামবডি, টু অ্যাপ্রিশিয়েট সামবডি, টু ইগনোর সামবডি। তাহলে ফ্রেজটির অর্থ অনুযায়ী কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি বা 4 নম্বরটি হবে কারেক্ট। চলুন কোশ্চেন নম্বর 10 যাই আমরা। For God's sakes, hold your tongue and let me laugh. For God's sakes, hold your tongue and let me laugh. মূলত for God's sakes, দোহাই খোদার বা দোহাই বিধাতার, দোহাই আল্লাহর, hold your tongue, তোমার মুখ বন্ধ রাখো, and let me laugh, এবং আমাকে ভালোবাসতে দাও। এটি মূলত বিখ্যাত রাইটার জন ডান এর বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশন এর বিখ্যাত লাইন। তবে এখানে কোথাও জন ডানের উল্লেখ করা নেই। অপশন আছে জন আস্টিন, সৈয়দ অলিউল্লাহ, শামসেদ মুগহাম অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর। এই লাইনটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের নায়ক উপন্যাসের নায়িকা লাবণ্যকে উদ্দেশ্য করে দুবার জন ডানের কবিতা ক্যানোনাইজেশনের এই লাইনটি উচ্চারণ করেন। যারা আপনার শেষের কবিতা পড়েছেন তারা অবশ্যই এটি পেয়ে যাবেন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি বা 4 নম্বর রবীন্দ্রনাথ টেগোর। ওকে, আমরা 11 নম্বর প্রশ্নে যাই। 11 নম্বর প্রশ্নটি ছিল, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার টু সি এ ডক্টর? আমরা জানি আদেশ, উপদেশ বা পরামর্শ বোঝালে বাক্যটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সাধারণ বাক্যের ক্ষেত্রে হ্যাড বেটার একটি ফ্রেজ, এটি দ্বারা মূলত অ্যাডভাইস বোঝায়। যেহেতু ডাইরেক্ট স্পিচে থাকা বাক্যটি একটি পরামর্শ বা অ্যাডভাইস বোঝাচ্ছে, সুতরাং এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে আপনাকে ইনডাইরেক্ট করতে পারে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা তুলে এর পরিবর্তে টু ব্যবহৃত হয়। আপনি যদি শুধুমাত্র এই একটি জিনিসই জানেন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তরটি করতে পারবেন। এখানে দেখুন মাত্র একটা অপশনের মধ্যে টু শব্দটি ব্যবহার করা হয়েছে। অপশনগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি। হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর, হি অ্যাডভাইসড দ্যাট হি শুড সি এ ডক্টর, হি সাজেস্টেড দ্যাট হি হ্যাড সিন এ ডক্টর, হি প্রপোজড টু সি এ ডক্টর। দেখুন এটা যেহেতু পরামর্শ উপদেশ, এটি যেহেতু উপদেশ দেওয়া বোঝাচ্ছে, সুতরাং এখানে অবশ্যই অপশন এ এটি হবে কারেক্ট। 12 নম্বর প্রশ্ন আমরা যাই। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, হিয়ার দ্য ফলিং ইজ।
গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার হিয়ার দ্য ফলিং ইজ, এখানে ফলিং এটি কি অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যাডজেটিভ না ভার্ব, এটি জানতে চাওয়া হয়েছে। অ্যাডজেটিভ মূলত সর্বদাই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। এখানে ফলিং শব্দটি একটু খেয়াল করলে দেখুন স্টার নাউনটিকে কোয়ালিফাই করছে, সুতরাং এটি স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে একটি অ্যাডজেটিভ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে দেখুন, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ। আমরা জানি সাধারণত কোনো কিছু পৃষ্ঠের ওপরে বোঝাতে প্রিপোজিশন হিসাবে অন ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি ফাইন্ড দ্য মিস্টেকস অন পেজ 15, ফাইন্ড দ্য মিস্টেকস অন পেজ 15। কারণ প্রদত্ত প্রশ্নটির বাংলাটি একটু খেয়াল করে দেখবেন যে তুমি কি দয়া করে মানচিত্রে বাংলাদেশকে খুঁজে দিবে, তাহলে মানচিত্রের ওপরে বোঝাচ্ছে, সো মানচিত্রের উপরে যেহেতু বোঝাচ্ছে তাহলে এখানে অবশ্যই কারেক্ট অপশন যেটা হবে সেটি হবে অপশন B1। তাহলে এটি এরকম হবে, উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ। চলুন 14 নম্বর প্রশ্নে আমরা যাই। 14 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে, the word flying in the sentence, look at the flying but is, এখানে flying এটি কি gerund, participle, verbal noun or gerundial infinitive, কি বোঝানো হচ্ছে চলুন আমরা দেখি। আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্ব প্লাস আইএনজি বসে নাউনকে যদি মডিফাই করে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হয়। আমি আবারও বলছি, আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্ব প্লাস আইএনজি বসে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। পার্টিসিপল একই সাথে যেমন ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ব্যাকে ফ্লাইং শব্দটি দেখুন নাউন বার্ডকে মডিফাই করছে, সুতরাং এটি অবশ্যই পার্টিসিপল। 15 নম্বর প্রশ্নে আমরা যাই। লিজা হ্যাড গিভেন মি টু, লিজা হ্যাড গিভেন মি টু, অপশন এ রয়েছে পেয়ার অফ জেন, পেয়ার্স অফ জেন, পেয়ার অফ জেন্স অ্যান্ড পেয়ার্স অফ জেন্স। সাধারণত পেয়ারের সাথে এস যুক্ত হয় না, সাধারণত এটা যুক্ত হয় না, তবে মডার্ন ইংলিশে 2 পেয়ার্স অফ শুজ, 3 পেয়ার্স অফ ট্রাউজার্স ব্যবহৃত হয়, সুতরাং 2 পেয়ার্স অফ জিন্স সঠিক উত্তর হবে। এখানে দেখুন 2 পেয়ার্স অফ জিন্স সঠিক উত্তর হবে, তবে 2 পেয়ার্স অফ সামথিং এর ট্র্যাডিশনাল ইংলিশেও ব্যবহার এটা রয়েছে, তাহলে এখানে অবশ্যই কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। আমরা পরবর্তীতে প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন নম্বর হচ্ছে 16 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ান, আইডেন্টিফাই নিচের কোন শব্দটির বানান হচ্ছে সঠিক। এখানে অপশন এ এটি হচ্ছে সঠিক বানান, অপশন বি এবং অপশন এ একই আছে, তবে একটু খেয়াল করে দেখবেন যে অপশন এ এখানে প্রথমে সিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয়েছে। 17 নম্বর প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কস, হোয়াট ইজ দ্য মিনিং অফ মার্কস। অপশন এ রয়েছে এ ফর্ম অফ মূলত হবে এ ফর্ম অফ ডার্মা। অপশন বি রয়েছে এ ফেস কভার, অপশন এ সাবস্টেন্স ইউজ ইন মেকিং পারফিউম, এ ডিসগুইস। মার্কস এটা মূলত কস্তুরী বা মৃগনাভি, অর্থাৎ সাবস্টেন্স ইউজ ইন মেকিং পারফিউম কোনো কিছুর মুখোশ বা ছদ্মবেশ বোঝায়, সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি। 18 নম্বর প্রশ্ন আমরা দেখি, হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। সাধারণত ওয়ার্ক দ্বারা কোনো শিল্পী বা লেখকের শিল্পকর্ম বা সাহিত্যকে বোঝায়, যেহেতু মোস্ট অফ দ্য এরপরে নাউনের প্লুরাল ফর্ম বসে, তাই অবশ্যই এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। 19 নম্বর প্রশ্নটি আমরা দেখব, আইডেন্টিফাই অফ দ্য ওয়ার্ড দ্যাট রিমেন্স সেম ইন প্লুরাল ফর্ম। এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কোন শব্দটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের মূলত সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্মটা একই রকম হয়, যেমন ডিয়ার, সিভ, ক্যানন, ক্রাফটস, স্যালমন, পিক, অফস্পেরিং ইত্যাদি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, এটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই রকম। 20 নম্বর প্রশ্ন আমরা দেখব, টু ডক্টর অ্যান্ড অ্যানিমাল মিন্স। টু ডক্টর, ডক্টর এটি হচ্ছে ভার্ব, এটি দিয়ে মূলত চিকিৎসা করা বোঝায়, চিকিৎসা করা বা হচ্ছে কোনো ছাগল বা ইত্যাদিকে খাসি চড়ানো বা চামড়া ছেড়ানো বোঝায়। ট্রিট করা মানে হচ্ছে চিকিৎসা দেয়া। স্টেরিলাইজ এটা হচ্ছে তোলা বা কোনো কিছু বীজাণুমুক্ত করা বা হচ্ছে কোনো কিছু চামড়া ছেলা।
পয়জন শব্দের অর্থ হচ্ছে বিষ, কিওর হচ্ছে চিকিৎসা বা উপশম। এখানে ডক্টরের পরে একটু খেয়াল করলে দেখবেন অ্যানিমাল আছে, সুতরাং এখানে যেটি উদাহরণ হচ্ছে ডক্টরের পরে অ্যানিমাল আছে, সুতরাং পশুকে খাসি করা অর্থে স্যাটেরালাইজ হবে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে টু স্যাটেরালাইজ ইট। সো আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক দেবেন এবং ক্লাসটি অবশ্যই আপনারা শেয়ার করবেন। পরিশেষে যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।